শুভ সকাল স্টুডেন্টস। হ্যাঁ, আমাকে কি শুনতে পাচ্ছো? ইয়েস মিস। কেমন আছো? মিস ভালো আছি। আচ্ছা, আপনি কেমন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সকলে জয়েন করো, তারপর আমরা ক্লাসটা শুরু করছি। ইয়েস মিস। গত ক্লাসে আমরা কি নিয়ে আলোচনা করেছিলাম মনে আছে? ইয়েস মিস, পরমাণু নিয়ে। পরমাণুর গঠন নিয়ে। পরমাণুর গঠন সম্পর্কে ওখানে কি বলা হয়েছে? পরমাণু দুইজন বিজ্ঞানী। পরমাণু কি বিভাজ্য নাকি অবিভাজ্য? বিভাজ্য। আমরা মনে রাখবো পরমাণু হলো অবিভাজ্য। এক একজন বিজ্ঞানী এক একভাবে পরমাণুকে সংজ্ঞায়িত করেছেন। ক্লিয়ার তোমাদের কাছে? ইয়েস মিস। আজকে আমরা যেটা সম্পর্কে পড়বো সেটা হলো পারমাণবিক সংখ্যা। কি বলেছি? আজকে আমরা যে পারমাণবিক আলোচনা করব সেটা হলো পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা কি? পারমাণবিক সংখ্যা হলো কোনো একটা মৌলের একটি পরমাণুতে প্রোটন সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলে। আমরা গত ক্লাসে যে আলোচনাটা করেছিলাম যে একটা পরমাণু কেন্দ্রে কে থাকবে? একটা পরমাণু নিউক্লিয়াসটা থাকবে তার কেন্দ্রে আরো কাদের অবস্থান থাকবে? ওখানে আমরা দেখতে পাবো প্রোটন এবং নিউট্রন। যে প্রোটনের কথা বলা হয়েছে, কোনো মৌলের একটি পরমাণুতে প্রোটন সংখ্যাকে কি বলা হবে? তার পারমাণবিক সংখ্যা বলা হবে। ঠিক আছে, যেমন দেখো এখানে হিলিয়াম, এখানে কি দেখা যাচ্ছে? এইটা একটা হিলিয়াম একটা মৌল, আবার একে নিষ্ক্রিয় গ্যাস বলা হয়। এখানে অ্যাটমিক মাস মানে পারমাণবিক ভর 4, এটা হিলিয়ামের পারমাণবিক ভর। আর উপর দিকে যে 2টা দেখা যাচ্ছে সেটা হলো অ্যাটমিক নাম্বার, পারমাণবিক সংখ্যা। তাহলে যদি বলা হয় হিলিয়ামের পারমাণবিক সংখ্যা কত, তখন কি বলতে হবে? 2। আর যদি বলা হয় পারমাণবিক ভর 4.4, এখানে দশমিকের পর বলার কোনো দরকার নেই, শুধু 4 বললে হবে। আমরা জানি হিলিয়ামের পারমাণবিক ভর হলো 4। যদি এখান থেকে নিউট্রন সংখ্যাটা বের করতে বলে সেক্ষেত্রে কি করতে হবে? 4 থেকে 2টা বাদ দিতে হবে। যদি নিউট্রন সংখ্যা বের করতে হয় তাহলে কি হবে? ভর থেকে পারমাণবিক সংখ্যাটা বাদ দিতে হবে, অর্থাৎ 4 থেকে 2টা মাইনাস করতে হবে। 4 থেকে 2 গেলে কত হবে? 2। তাহলে এই মৌলের অর্থাৎ হিলিয়াম পরমাণুর নিউট্রন সংখ্যা হবে 2। ঠিক আছে, বোঝা যাচ্ছে? তাহলে আমরা জানি প্রত্যেকটা মৌলের মধ্যে কি আছে? পরমাণু আছে। প্রত্যেকটা মৌল কিছু না কিছু পরমাণু দ্বারা গঠিত। যেমন হাইড্রোজেনকে চেনো? হ্যাঁ হাসান, শুনতে পাচ্ছ আমাকে? হাইড্রোজেন গ্যাসের মধ্যে কি রয়েছে? হাইড্রোজেন গ্যাসের যে পরমাণু এবং অক্সিজেন গ্যাসের পরমাণু থেকে সম্পূর্ণ আলাদা, কারণ এদের ধর্ম একটা থেকে আরেকটা সম্পূর্ণ কি হয়? ভিন্ন হয়। একটি মৌলের পরমাণু থেকে আরেকটি মৌলের পরমাণুর মধ্যে বিভিন্ন দিক দিয়ে পার্থক্য হয়ে থাকে। সেটা আকারের দিক দিয়ে হতে পারে, ভর, ধর্ম, এইসব দিক দিয়ে একটা পরমাণু থেকে আরেকটা পরমাণু কি হবে? আলাদা। এই আলাদা হওয়ার কারণটা কি? এই আলাদা হওয়ার কারণটাই হলো পরমাণুতে প্রোটন বা ইলেকট্রন সংখ্যার পার্থক্য। কি বললাম? পরমাণু প্রোটন বা ইলেকট্রন সংখ্যার পার্থক্য মানে এদের প্রোটন বা ইলেকট্রন সংখ্যার যে একটা পরমাণু আরেকটা পরমাণুর ভিন্ন হওয়ার কারণেই কিন্তু এদের সাথে একটা পরমাণুর সাথে আরেকটা পরমাণু ধর্মেরও মিল থাকে না। তাহলে এখানে পরমাণুতে আরেকটা জিনিস একই থাকবে, সেটা হলো মানে সিঙ্গেল, মানে একটা পরমাণুতে মনে রাখবে ইলেকট্রন ও প্রোটনের সংখ্যা সবসময় সমান থাকবে। ঠিক আছে, এটা একটু তোমরা নোট করে রাখো। যে কোনো পরমাণুতে ইলেকট্রন ও প্রোটনের সংখ্যা কি হবে? সমান হবে। অর্থাৎ একটা পরমাণুর
যতটা প্রোটন থাকবে তার ততটি কি থাকবে? ইলেকট্রন থাকবে। ইলেকট্রন থাকবে। যতটা প্রোটন থাকবে ততটি কি থাকবে? ইলেকট্রন থাকবে। ইলেকট্রন। তাহলে কোন একটা মৌলের বৈশিষ্ট্যকে বোঝানোর জন্য কোন জিনিসটাকে আমরা আগে চিহ্নিত করব? প্রোটন সংখ্যাকে। যে কোনো একটা মৌলের বৈশিষ্ট্য বোঝানোর জন্য আমরা যে জিনিসটার আগে হেল্প নিব সেটা হবে প্রোটন সংখ্যা। কারণ প্রোটন সংখ্যা যদি আমরা জানতে পারি তাহলে তার ইলেকট্রন সংখ্যা সম্পর্কে আমাদের ধারণা পাওয়া যাবে, কারণ প্রোটন আর নিউট্রন ইলেকট্রন সংখ্যাটা সমান। এরপরে নিউট্রন সংখ্যার যে কথা বলা হয়েছে সেটা আমরা পারমাণবিক ভর থেকে পারমাণবিক সংখ্যাটা বাদ দিয়ে কিন্তু নিউট্রন সংখ্যাটা পাই। ঠিক আছে? তাহলে পারমাণবিক সংখ্যা কাকে বলে বললাম? কোন মৌলের একটি পরমাণু প্রোটন সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলে। পারমাণবিক সংখ্যা বলে। আমরা জানি হাইড্রোজেনের একটা পরমাণুতে একটা প্রোটন থাকে। হাইড্রোজেন, আমরা জানি হাইড্রোজেনকে কি দ্বারা প্রকাশ করে? H। মনে আছে তোমাদের? হাইড্রোজেনকে আমরা H দ্বারা প্রকাশ করি, কারণ পুরোটা নাম হলো হাইড্রোজেন, ওখান থেকে বড় হাতের প্রথম যে অক্ষরটা সেটাই নেওয়া হয়েছে, H দ্বারা প্রকাশ করা হয় হাইড্রোজেনকে। হাইড্রোজেনের একটি পরমাণুতে একটি প্রোটন থাকবে। একটি প্রোটন থাকা মানে কি? এর পারমাণবিক সংখ্যা কত হবে? 1। তাহলে হাইড্রোজেনের যেহেতু একটা প্রোটন রয়েছে এর পারমাণবিক সংখ্যা কত হবে? 1। আর অক্সিজেনের প্রোটন সংখ্যা 8। অক্সিজেনের প্রোটন সংখ্যা 8। তোমরা এগুলো আন্ডারলাইন করে রাখো, নয়তো নোট করে রাখো। অক্সিজেনের একটি পরমাণুতে 8টি প্রোটন সংখ্যা থাকবে। তাহলে যদি বলা হয় অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত, তখন কি বলবে? 8। আচ্ছা, কার্বনের পারমাণবিক সংখ্যা 6। এটা বলতে কি বুঝো? কি? কার্বনের পারমাণবিক সংখ্যা 6 যদি বলা হয়, তোমাকে যদি এটা ব্যাখ্যা করতে বলে, এখানে পারমাণবিক সংখ্যা 6 দ্বারা আমরা কি বুঝছি, সেখানে কি বলতে হবে? কার্বনের একটি পরমাণুতে 6টি প্রোটন আছে। তখন আমরা এই কথাটাই বলে দিব যে কার্বনের একটি পরমাণুতে কয়টি প্রোটন আছে? 6টি প্রোটন আছে। প্রোটন আছে। একটি পরমাণুতে যেহেতু প্রোটন আর ইলেকট্রন সংখ্যা সমান, সেহেতু কার্বনের একটি পরমাণুতে 6টি ইলেকট্রন রয়েছে এবং এর পারমাণবিক সংখ্যা 6। তাহলে তোমরা পারমাণবিক সংখ্যা সম্পর্কে বুঝতে পেরেছো? Yes, miss. যে প্রোটন সংখ্যা যাই হবে তার পারমাণবিক সংখ্যা তত হবে, আবার এই ইলেকট্রন সংখ্যাটাও সেম থাকবে। এরপরে আরেকটি কথা হলো, সেটা হলো পারমাণবিক সংখ্যা থেকে কিভাবে আমরা নিউট্রন সংখ্যা পাবো। নিউট্রন সংখ্যাটা জানা যায় না, কিন্তু নিউট্রন সংখ্যাটা হিসাব করে বলতে হয়। তোমাদের একটু আগে আমি বলেছিলাম যে আমরা পারমাণবিক ভর থেকে পারমাণবিক সংখ্যাটা যখন বাদ দিয়ে দিব তখন কি পাওয়া যাবে? নিউট্রন সংখ্যা পাওয়া যাবে। সেভাবে আমরা হিলিয়ামের নিউট্রন সংখ্যা বের করেছিলাম 2। যেহেতু এর অ্যাটমিক মাস অর্থাৎ পারমাণবিক ভর ছিল 4 এবং পারমাণবিক সংখ্যা ছিল 2, 4 থেকে 2 বাদ দিয়ে আমরা নিউট্রন সংখ্যাটা বের করেছিলাম। খেয়াল রাখবে, একটা পরমাণুতে ইলেকট্রনের ভরটা খুবই নগণ্য হয়। ইলেকট্রনের ভরটা কি হবে? খুবই নগণ্য হয়। নগণ্য। আর পরমাণুর প্রায় সবটুকু ভর তার নিউক্লিয়াসে থাকে। গত ক্লাসে আমরা বলেছিলাম পরমাণুর যতটুকু ভর থাকে সেটা কোথায় থাকবে? তার কেন্দ্রে। খেয়াল আছে? Yes, miss. পরমাণুর তার সবটুকু ভর থাকবে তার কেন্দ্রে, অর্থাৎ নিউক্লিয়াসে। নিউক্লিয়াসে আমরা দুইটা জিনিস দেখতে পাবো, সেখানে ছিল কি? প্রোটন আর নিউট্রন। প্রোটন ছিল ধনাত্মক চার্জ বিশিষ্ট আর নিউট্রনের কোনো আদানই থাকবে না, মানে অর্থাৎ কোনো চার্জই থাকবে না। এবং প্রোটন আর নিউট্রনকে কেন্দ্র করে ইলেকট্রন, ঋণাত্মক চার্জবাহী ইলেকট্রন কি করতে থাকবে? ঘূর্ণায়মান থাকবে। সেটা আমাদেরকে রাদারফোর্ড আমাদেরকে বিষয়টি বলেছিলেন, নাকি বোর বলেছিলেন? আমাদের এই ধারণাটা কে দিয়েছেন? বোর নাকি রাদারফোর্ড? আমরা দুজন বিজ্ঞানীর কথা জেনেছিলাম। রাদারফোর্ড বলেছিল হ্যাঁ, গ্রহের মতো করে এখানে একজন একজন করে। রাদারফোর্ড কি বলেছিল? রাদারফোর্ড বলেছিল যে সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো যেমন ঘুরে, সেরকম নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো তার আশেপাশে ঘুরতে থাকে। এরপরে বোরও কিন্তু এই যে এখানে ঘোরার যে বিষয়টা, এখানে মানে ওটা কোন স্তরে ঘুরবে, অর্থাৎ কোন কক্ষপথে সেটা ঘুরবে, সেটা আমাদেরকে বোর ধারণাটা দিয়েছিল। ঠিক আছে? হ্যাঁ, তোমরা কি বুঝতে পেরেছো?
Yes, miss. এরপর তাহলে আমরা যে কথাটা বললাম যে একটি পরমাণুতে ইলেকট্রনের ভর খুবই নগণ্য হবে, পরমাণুর সবটুকু ভর তার নিউক্লিয়াসে থাকবে, অর্থাৎ কোনো পরমাণুর ভর তার প্রোটন ও নিউট্রনের ভর। খেয়াল রাখবে কি কোনো পরমাণুর ভর মানে আমরা কাকে বুঝবো, তার প্রোটন ও নিউট্রনের ভর। তোমরা এটা একটু আন্ডারলাইন করে রাখো, কোনো পরমাণুর ভর তার প্রোটন ও নিউট্রনের ভরের সমান। ঠিক আছে, তাহলে কোনো মোলের পরমাণুতে প্রোটন ও নিউট্রনের সংখ্যাকেই ভর সংখ্যা বলা হবে। অর্থাৎ কি বললাম, কোনো মৌলের পরমাণুতে প্রোটন ও নিউট্রন সংখ্যার সমষ্টিকে তার ভর সংখ্যা বলা হবে। অ্যাটমিক মাস কি বলা হবে, ভর সংখ্যা বলা হবে। অর্থাৎ কোনো মৌলের ভর সংখ্যা সমান ওই মৌলের পরমাণুতে প্রোটনের সংখ্যা, ওই মৌলের পরমাণুতে প্রোটনের সংখ্যা প্লাস নিউট্রনের সংখ্যা। তাহলে কি আমরা ভর সংখ্যা সম্পর্কে বুঝতে পেরেছি? ভর সংখ্যা মানে কি? কোন নাইমুল বলো তোমরা, কোন মোলের ভর সংখ্যা সমান কি হবে তাহলে? হাইড্রা। বুঝতে পেরেছো? কোন মোলের ভর সংখ্যা হবে ওই মোলের পরমাণু, খেয়াল রাখবে, ওই মোলের পরমাণুর প্রোটনের সংখ্যা ও নিউট্রনের সংখ্যার যোগফল। ভর সংখ্যা বলতে আমরা বুঝবো প্রোটন সংখ্যা ও নিউট্রন সংখ্যার যোগফল। বুঝতে পেরেছো? তোমরা কি আমাকে ক্লিয়ার শুনতে পাচ্ছ? সাইমা? ইয়েস মিস, শুনতে পাচ্ছি। তাহলে কোন মোলের ভর সংখ্যা বলতে আমরা কি বুঝবো? আর কি লিখতেছো? কোন মোলের ভর সংখ্যা সমান ওই মোলের প্রোটনের সংখ্যা। তোমরা একটু নোট করে রাখো এটা। কোন মৌলের ভর সংখ্যা সমান ওই মৌলের পরমাণুতে প্রোটনের সংখ্যা যোগ নিউট্রনের সংখ্যা। অর্থাৎ এই দুইটার যোগফলই হবে প্রোটন আর নিউট্রন সংখ্যার যোগফলই এর ভর সংখ্যা। বুঝতে পেরেছো? কোন মূলের ভর সংখ্যা সমান, কোন মৌলের ভর সংখ্যা সমান আমরা কি বলবো? ওই মৌলের পরমাণুতে প্রোটনের সংখ্যা প্লাস নিউট্রনের সংখ্যা। তাহলে আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিচ্ছি, ওখান থেকে কিভাবে বের করবে দেখো। অক্সিজেন পরমাণুতে 8টি প্রোটন থাকে। অক্সিজেন পরমাণুতে কয়টি প্রোটন থাকে বললাম? 8টি প্রোটন থাকে এবং 8টি নিউট্রন থাকে। তাহলে এখন আমাকে বলো অক্সিজেন পরমাণুতে ভর সংখ্যা কত হবে? 16 মিস। 16, কারণ আমরা জানি প্রোটন আর নিউট্রনের সাথে যোগফলটাই হবে তার ভর সংখ্যা। এক্ষেত্রে অক্সিজেনের ভর সংখ্যা হবে 16। এরপরে সোডিয়ামের ভর সংখ্যা। সোডিয়ামের পরমাণুতে প্রোটন সংখ্যা থাকে 11টি। সোডিয়ামের পরমাণুতে প্রোটন সংখ্যা 11 এবং নিউট্রন সংখ্যা 12। তাহলে সোডিয়ামের ভর সংখ্যা কত হবে? 23। তাহলে সোডিয়ামে এভাবে আমরা ভর সংখ্যাগুলো বের করব। কখনো যদি তোমাদেরকে এমসিকিউতে আসে যে প্রোটন সংখ্যা বা নিউট্রন সংখ্যা দিয়ে দিল, ওখান থেকে তোমাদের ভর সংখ্যা বের করতে দিয়েছে, তখন কি হিসাবটা করা যাবে? ইয়েস ম্যাম। ওকে, এরপরে তাহলে আমরা এখানে কি কি জেনেছি? পারমাণবিক সংখ্যা সম্পর্কে জেনেছি। পারমাণবিক সংখ্যা কাকে বলে দেখি বলো। কোন মৌলিক একটি পরমাণুকে প্রোটিন সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলে। গুড। একটি মৌলের একটি পরমাণুতে, কোন একটা মৌলের একটি পরমাণুতে যতটি প্রোটন থাকবে তাকে আমরা পারমাণবিক সংখ্যা বলবো। আর ভর সংখ্যা? কোন মৌলের পরমাণুতে প্রোটন ও নিউট্রনের সমষ্টিকে ভর সংখ্যা বলে। গুড। তাহলে প্রোটন, তাহলে এখানে আমরা জানতে পারলাম পারমাণবিক সংখ্যা সম্পর্কে, ভর সংখ্যা। এই দুইটা যদি জানা থাকে, পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা যদি জানা থাকে, তাহলে আমরা কিসের আরেকটা কি সংখ্যা বের করতে পারবো? নিউট্রন সংখ্যা। মনে থাকবে, যদি আমরা পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যা জানি তাহলে আমরা আরো একটা জিনিস বের করতে পারবো, সেটা হলো নিউট্রনের সংখ্যা। ঠিক আছে?
আমি তোমাদেরকে একটা প্রশ্ন বলছি, একটু মন দিয়ে শোনো। ক নামক একটি মৌলের পারমাণবিক সংখ্যা 17। ক নামক একটি মৌলের পারমাণবিক সংখ্যা 17, ভর সংখ্যা 35। কি বলছি বুঝতে পেরেছো? পারমাণবিক সংখ্যা কত বলেছি? 17। ক নামক একটি মৌলের পারমাণবিক সংখ্যা 17। তোমরা একটু নোট করে রাখলে শুধুমাত্র পারমাণবিক সংখ্যা 17 এটা লিখে রাখো। ভর সংখ্যা 35। পারমাণবিক সংখ্যা 17, ভর সংখ্যা 35। তাহলে ওই মৌলের একটি পরমাণুতে কয়টি ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন আছে? আমি পারমাণবিক সংখ্যাটা বলেছি, ভর সংখ্যা বলেছি। এবার বলো আমাকে একটি পরমাণুতে কয়টি ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন থাকতে পারে? তোমরা কি প্রশ্নটা সকলে বুঝতে পেরেছো? আবার বলতে হবে? আমি একটা মৌলের কথা বলেছি যার পারমাণবিক সংখ্যা 17, ভর সংখ্যা 35। তাহলে ওই মৌলের কতটি ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন থাকবে? তাহলে 17টি প্রোটন। হ্যাঁ, পারমাণবিক সংখ্যা কত? 17। 17। প্রোটন কয়টি? 17টি। তাহলে এগুলো একটু নোট করে ইলেকট্রন থাকবে। ক মৌলটির পারমাণবিক সংখ্যা 17, এর মানে এখানে এই মৌলের পরমাণুতে প্রোটন আছে 17টি। তাহলে আমরা প্রোটন জেনে গেলাম। যেহেতু প্রোটন সংখ্যা জানি, তাহলে তার ইলেকট্রন সংখ্যা কত হবে? প্রোটন সংখ্যা যেহেতু আমরা 17 পেয়েছি, ইলেকট্রন সংখ্যা কত হবে? আমরা কি বলেছিলাম? প্রোটন যতটি থাকবে ইলেকট্রনও ততটা থাকবে। একটা পরমাণুতে যতটি আমরা প্রোটন পাবো, ইলেকট্রনের সংখ্যাও সেম হবে। তাহলে এখানে ইলেকট্রন কতটি? 17টি। 17টি। তাহলে আমরা দুইটা জিনিস জানতে পারলাম শুধুমাত্র পারমাণবিক সংখ্যা থেকে। পারমাণবিক সংখ্যা মানে আমরা জানি কোন মৌলের পরমাণুর কি বোঝাচ্ছে? প্রোটন সংখ্যাটাকে বোঝাচ্ছে, অর্থাৎ 17। যদি প্রোটন সংখ্যা 17 হয়, এর নিউট্রন সংখ্যাটা, ইলেকট্রন সংখ্যাটাও কত হবে? 17। তাহলে এর মধ্যে আমাদের প্রশ্নে যে দুটো জিনিস ছিল, ইলেকট্রন, প্রোটন, এই দুটো বের করে ফেলেছি। এরপরে নিউট্রন কিভাবে বের করব? ঠিক আছে। আমরা ভর সংখ্যা এখানে দিয়ে দিয়েছে, কত বলেছিলাম ভর সংখ্যা মনে আছে প্রশ্নটাতে? ভর সংখ্যা বলা হয়েছিল 35। ঠিক আছে। ভর সংখ্যা 35 মানে কি? এটা প্রোটন সংখ্যা আর নিউট্রন সংখ্যার যোগফল। ভর সংখ্যা 35 মানে হলো কি? এটা প্রোটন আর নিউট্রন প্রোটনের যোগফল। সংখ্যা আর নিউট্রনের সংখ্যা। তাহলে এখান থেকে একটু ক্যালকুলেশন করে আমাকে একটু বলো। প্রোটন সংখ্যা আমরা জেনে গিয়েছি 17, তারপরে ভর সংখ্যাটাও জানি, প্রশ্ন থেকে জানা গেছে 35। এবার নিউট্রন সংখ্যা বের করতে হবে। তাহলে আমরা অর্থাৎ দিয়ে লিখতে পারবো যে নিউট্রন সংখ্যা সমান ভর সংখ্যা বিয়োগ প্রোটন সংখ্যা। কি বললাম? নিউট্রন সংখ্যা সমান ভর সংখ্যা বিয়োগ প্রোটন সংখ্যা। আমাকে একটু ক্যালকুলেশন করে বলো। আর যারা 18 বুঝতে পারোনি আমাকে, আমি আবার বলছি। বলেন মিস। আচ্ছা, মানে আমরা এখানে সবাই বুঝতে পেরেছি আশা করি। ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যাটা বাদ দিলে কি পাওয়া যাবে? নিউট্রন সংখ্যা পাওয়া যাবে। যে কোনো মৌলের নিউটন সংখ্যা 18 হবে মিস। হ্যাঁ, করতে ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যাটা আমরা বাদ দিব। ইয়েস মিস। তাহলে আমরা পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা, এই সবগুলো জিনিস তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে? ইয়েস মিস। তাহলে এগুলো পরবর্তীতে জিজ্ঞেস করলে পারা যাবে ইনশাআল্লাহ মিস। আশা করি। ওকে, তাহলে আমরা এটা পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা সমস্ত কিছু সম্পর্কে এখন পড়লাম। এরপরে আমরা যে নতুন জিনিসটাতে যাব সেটা হলো, খেয়াল করো, আমি আবারও দিচ্ছি এখানে। এটা এখানে কি দেখতে পাচ্ছ? কিছু দেখতে পাচ্ছ? পারমাণবিক পরিচিতি। আমরা কি দেখতে পাচ্ছি? অ্যাটমিক নাম্বার এন্ড মাস নাম্বার, অর্থাৎ পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যা, যেগুলো সম্পর্কে আমরা ইতিমধ্যে আলোচনা করা হয়ে গেছে। ঠিক আছে। এভাবে বিজ্ঞানীরা অ্যাটমিক নাম্বার, ল্যাবরেটরিতে অ্যাটমিক নাম্বার এবং মাস সংখ্যা বের করেছে।
ঠিক আছে, এরপরে যে বিষয়টা নিয়ে আলোচনা করা হবে সেটা হলো আইসোটোপ। কি বললাম? আইসোটোপ। আইসোটোপ। খুব ভালো করে খেয়াল করো, এখানে আইসোটোপ বলতে কি বোঝাচ্ছে? যেসব পরমাণুর প্রোটন বা পারমাণবিক সংখ্যা, কি বলছি, যেসব পরমাণুর প্রোটন বা পারমাণবিক সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন। এক্ষেত্রে কি মিল থাকবে, অমিল থাকবে? পরমাণুর প্রোটন বা পারমাণবিক সংখ্যা সমান থাকবে কিন্তু ভর সংখ্যা ভিন্ন থাকবে, মানে মিল থাকবে না, তাকেই বলা হবে আইসোটোপ। তাদেরকে পরস্পরের কি বলা হয়? আইসোটোপ বলা হয়। তোমরা একটু ছবির দিকে খেয়াল করো, এখানে কার্বন দেখতে পাচ্ছ? Yes, ma'am. হ্যাঁ, এখানে কার্বনের বিভিন্ন ধরনের আইসোটোপ রয়েছে। একটা হলো 12, একটা 13, একটা 14। এগুলো হলো ভিন্ন ভিন্ন কি ভর সংখ্যা। এগুলোর ভর সংখ্যা ভিন্ন ভিন্ন দেখতে পাচ্ছি না আমরা? একটা দেখতে পাচ্ছি 12, আরেকটা 13, আরেকটা 14। এগুলো হলো কার্বনের বিভিন্ন আইসোটোপ। তাহলে একটা মৌলের প্রতিটি পরমাণুতে নির্দিষ্ট সংখ্যক কি থাকে জানি আমরা? প্রোটন আর নিউট্রন থাকে। কিন্তু মৌলের পরমাণুর ভর এক না হতে পারে। এই সেই জন্য এখানে যে বলা হয়েছে ভর নাও হতে পারে, কারণ একটি মৌলের পরমাণুতে বিভিন্ন সংখ্যক কি থাকে? নিউট্রন থাকে। নিউট্রনের সংখ্যা কখনো সমান পাবো না আমরা প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যা সমান পেলেও নিউট্রন সংখ্যা কখনোই কি পাবো না? সেম পাবো না। একই না হওয়ার কারণেই কিন্তু এখানে ভর সংখ্যাটা কি হচ্ছে? ভিন্ন হচ্ছে। যদি প্রোটন বা পারমাণবিক সংখ্যা সমান হয় কিন্তু ভর সংখ্যাটা যদি আমরা ভিন্ন পাই, সেক্ষেত্রে তাদেরকে কি বলা হবে? পরস্পরে আইসোটোপ বলা হবে। ঠিক আছে, তোমরা এই ছবিগুলোর দিকে খেয়াল করো। আমি যেখানে অ্যারো চিহ্ন দিয়েছি মাঝখানে কি দেখতে পাচ্ছ একটু দেখো তো। এখানে একটা বল দেখতে পাচ্ছ হলুদ রঙের, এখানে পজিটিভ চার্জ। ঠিক আছে, এটা হলো তার প্রোটন। এটা কি? প্রোটন। প্রোটন। আমরা জানি এই পরমাণু নিউক্লিয়াসের মাঝখানে ধনাত্মক চার্জ বিশিষ্ট প্রোটন রয়েছে, এর পাশেও রয়েছে প্রোটন। প্রোটনের সাথে আবার কি আছে? একটা কমলা রঙের কোনো চার্জ নেই, চার্জ নিরপেক্ষ আরেকটা জিনিস দেখা যাচ্ছে, সেটা হলো নিউট্রন। এটা কি? তার নিউট্রন। এই প্রোটনের সাথে একটা মাত্র নিউট্রন রয়েছে। এর পাশের চিত্রে একটা প্রোটনের সাথে কয়টা নিউট্রন দেখতে পাচ্ছি? দুইটা নিউট্রন। তোমরা কি দেখতে পেয়েছ? Yes, ma'am. হ্যাঁ, শুনতে পাচ্ছ? Yes, ma'am. ওকে, তাহলে আমরা জানি কি হাইড্রোজেন বেশিরভাগ পরমাণুতে কোনো নিউট্রন নেই। দেখো এখানে দেখতে হাইড্রোজেন এর পরমাণুর ক্ষেত্রে আমরা কোনো কি দেখতে পাবো না? কোনো নিউট্রন দেখতে পাবো না। হ্যাঁ, কারণ কি? দেখো আমরা প্রথম যে চিত্র, এটা হলো হাইড্রোজেনের, এটা হলো কার্বনের। ডানের যে চিত্র আছে সেটা হলো কার্বনের আইসোটোপ, আর বামের এটা হলো হাইড্রোজেনের আইসোটোপ। হাইড্রোজেনের ক্ষেত্রে একটু ভালো করে খেয়াল করো, হাইড্রোজেনের বেশিরভাগ পরমাণুতে কোনো নিউট্রন থাকে না। সে কারণে প্রথম যে চিত্রটা আছে সেখানে আমরা কোনো কি দেখতে পাচ্ছি না? এর আশেপাশে কোনো নিউট্রন দেখতে পাচ্ছি না। এর ভর সংখ্যা কত হবে? যেহেতু আমরা জানি প্রোটন সংখ্যা এবং কি নিউট্রন সংখ্যা যোগফলই হলো ভর সংখ্যা, তাহলে এখানে আমরা কোনো নিউট্রন দেখতে পাচ্ছি না, ভর সংখ্যা মাত্র একটাই দেখতে পাচ্ছি। তাহলে কি হবে? যেহেতু একটা মাত্র প্রোটন আছে, এর ভর সংখ্যা কত হবে? 1। যেহেতু আমরা একটা মাত্র প্রোটন এই হাইড্রোজেন আইসোটোপে দেখতে পাচ্ছি, তার আশেপাশে কোনো নিউট্রন নেই, তাহলে এর মানে আমরা বুঝতে পারছি যে এদের ভর সংখ্যা 1 এই আইসোটোপে। এর পাশের যে আইসোটোপটা রয়েছে সেখানে আর একটু খেয়াল করো, এখানে কয়টা আছে নিউট্রন? একটা আছে। দেখতে পাচ্ছ? Yes, miss. নিউট্রন, এটার কোনো আদান নেই, তাহলে একটা প্রোটনের সাথে একটা নিউট্রন দেখা যাচ্ছে, তাহলে এর ভর সংখ্যা কত হবে? একটা প্রোটন একটা নিউট্রন মিলে কত হবে? ভর সংখ্যা 1 + 1 = কত? 2। তাহলে প্রোটন আর নিউট্রন সংখ্যা যোগফল যেহেতু ভর সংখ্যা, তাহলে এই আইসোটোপের ক্ষেত্রে আমরা ভর সংখ্যা পাবো 2। ক্লিয়ার হয়েছে? এর পাশের চিত্র খেয়াল করো।
দেখতে পেয়েছো? ইয়েস মিস। হ্যাঁ, তাহলে এখানে একটা প্রোটনের সাথে কয়টা নিউট্রন দেখতে পাচ্ছ? যেটা প্লাস দুইটা সেটা neutron। প্রোটন, এর আশেপাশে যদি কেউ থেকে থাকে সেটা হলো তার নিউট্রন। নিউট্রন কয়টা দেখা দুইটা যাচ্ছে? নিউট্রন। দুইটি। দুইটা দুইটা। তাহলে এদের ভর সংখ্যা কত হবে এই আইসোটোপের? 3। 3 3। তাহলে এদের ভর সংখ্যা হবে কত? 3। 3 তাহলে আমরা হাইড্রোজেনে 3টা আইসোটোপ দেখতে পেলাম, যার মধ্যে আমরা ভিন্ন ভিন্ন ভর সংখ্যা দেখতে পাচ্ছি। তাহলে কি আমরা এটা বলতে পারবো না এটা একটা আইসোটোপ হাইড্রোজেনের? যেহেতু প্রোটন miss. সংখ্যা বা বলতে পারমাণবিক পারবো। সংখ্যা এদের সেম, ঠিক আছে? 1 করে হাইড্রোজেনের প্রোটন বা পারমাণবিক সংখ্যা কত? 1, কিন্তু ভর সংখ্যা নিউট্রন থাকার কারণে ভিন্ন ভিন্ন হচ্ছে, ঠিক আছে? সেম ভাবে Yes, miss. কার্বনের ক্ষেত্রে খেয়াল করো, কার্বনের ক্ষেত্রে কয়টা প্রোটন দেখা যাচ্ছে? আমরা জানি কার্বনের 6টা প্রোটন থাকে এবং 6টা নিউট্রন থাকে। একটু খেয়াল করো, কার্বনের 6টা প্রোটন ও 6টা নিউট্রন থাকে, তাহলে ভর সংখ্যা কত হবে? 12। 12। তাহলে আমরা জানি কার্বনের ভর সংখ্যা হলো 12, যার মধ্যে 6টা থাকবে প্রোটন, 6টা নিউট্রন। আর যেহেতু আমরা 6টা প্রোটন পাচ্ছি, এর মানে এর ইলেকট্রন সংখ্যা কত হবে? 6 হবে। কিন্তু কার্বনের ক্ষেত্রে একটু ব্যতিক্রম দেখা যায় যে পরমাণুতে 7টা 8টা নিউট্রনও থাকে। কার্বনের ক্ষেত্রে কি দেখা যায়? 7, 8 বা 8টি নিউট্রন তাই থাকে। কার্বনের মনে রাখবে কয়টা আইসোটোপ থাকে? 3টি। কার্বনের আইসোটোপ আমরা কয়টা পাই? 3টি 3টি। একটা হলো C12, C13, C14। 14 এগুলো হলো কার্বনের বিভিন্ন আইসোটোপ। যদি বলা হয় কার্বনের কয়টি আইসোটোপ থাকে, তখন কি বলবে? 3টি কার্বনের 3টি আইসোটোপ থাকে। থাকে। এরপরে আমরা যেটা পড়বো সেটা হলো আইসোটোপের ধর্ম ও ব্যবহার, মানে কোন কোন ক্ষেত্রে আইসোটোপ ব্যবহার করা হয় বা এটার ধর্মটা কি। তাহলে আমরা জানি যে একই মৌলের বিভিন্ন আইসোটোপের ইলেকট্রন আর প্রোটন সংখ্যা কি হবে? সমান হবে। আমরা আইসোটোপের সংখ্যা থেকে জানি প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা সমান হলে আইসোটোপগুলোর ধর্মে তেমন কোনো পার্থক্য থাকবে না। একটু ভালো করে থাকবে খেয়াল না। করো, একটা মৌলের আইসোটোপের প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যা সমান হলে তাদের ধর্মে কি কোনো পার্থক্য হবে? না না। সেই ক্ষেত্রে কি করা হবে দেখো, তাদের ভরটা কিন্তু আলাদা হবে। প্রোটন আর ইলেকট্রন সংখ্যা সমান হবে কিন্তু ভর সংখ্যাটা আলাদা হবে। ওটার উপর ভিত্তি করে এই যে ভরটা আমরা আলাদা পাবো, সেখান থেকে কিন্তু এদেরকে কি করতে হবে? শনাক্ত করতে হবে। করতে হবে। তাহলে আমরা জানি আইসোটোপ অস্থায়ী। আইসোটোপ কিন্তু একটা অবস্থায় স্থায়ী থাকে না, এরা বিভিন্ন ভাবে কি হতে থাকে? চেঞ্জ হতে থাকে। ওকে থাকে বলা হবে যে আইসোটোপ অস্থায়ী এবং তারা বিভিন্ন ধরনের তেজস্ক্রিয় রশ্মি বা কণা বিকিরণ করে। যেহেতু তারা অস্থায়ী, তারা বিভিন্ন ধরনের কি তেজস্ক্রিয় রশ্মি, সূর্য যেমন কি রশ্মি বিকিরণ করে, সেরকম আইসোটোপও কিন্তু কি বিকিরণ করবে? তেজস্ক্রিয় রশ্মি কণা বিকিরণ করবে। তেজস্ক্রিয় রশ্মি গুলো কিন্তু বিভিন্ন ক্ষেত্রে কি হয়? ক্ষতির কারণ হয়ে থাকে। কিছু কিছু ক্ষেত্রে আমরা এখান থেকে ভালো ফলাফল পাই, কিন্তু অন্যান্য ক্ষেত্রে কি হয়ে থাকে? সেটা নেগেটিভ ইফেক্ট দেখায়। তাহলে আমরা যে আইসোটোপ গুলো, অস্থায়ী আইসোটোপ গুলো বিভিন্ন তেজস্ক্রিয় রশ্মি ও কণা বিকিরণ করবে, তাদেরকে কি বলবো? তেজস্ক্রিয় আইসোটোপ বলা হয়। হ্যাঁ, তাহলে তেজস্ক্রিয় আইসোটোপ কাকে বলে? অস্থায়ী আইসোটোপ বিভিন্ন তেজস্ক্রিয় রশ্মি ও কণা বিকিরণ করে, তাই এদেরকে তেজস্ক্রিয় আইসোটোপ বলা হয়। হ্যাঁ, বিভিন্ন তেজস্ক্রিয় রশ্মি কণা বিকিরণ করবে অস্থায়ী আইসোটোপ গুলো, তাদেরকে বলা হবে তেজস্ক্রিয় আইসোটোপ। এই তেজস্ক্রিয় আইসোটোপের ধর্মগুলো বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগানো হয়। তেজস্ক্রিয় আইসোটোপের ধর্মগুলোকে আমরা কি করি? বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগানো হয়। বিজ্ঞানীরা লাগিয়েছে। যেমন কোন কোন ক্ষেত্রে এগুলোকে বেশি ব্যবহার করা হয়? চিকিৎসা ক্ষেত্রে, কৃষি ক্ষেত্রে, খাদ্যদ্রব্য ক্ষেত্রে, বিজ্ঞান গবেষণা কাজে, বৈজ্ঞানিক গবেষণা কাজে, গবেষণার কাজে আইসোটোপ ব্যবহার করা হয়। তাহলে কোন কোন ক্ষেত্রে আইসোটোপ ব্যবহার করা হয়? চিকিৎসা ক্ষেত্রে, কৃষি ক্ষেত্রে, খাদ্যদ্রব্য কাজে, সংরক্ষণের বিজ্ঞানিক গবেষণা কাজে। গবেষণার কাজে। তাহলে চিকিৎসা ক্ষেত্রে, তাহলে আমরা আগে ফার্স্টে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো চিকিৎসা ক্ষেত্রে কিভাবে এটাকে ব্যবহার করা হয়। বিভিন্ন রোগ নির্ণয়ে, যেহেতু এটা রশ্মি বিকিরণ করে বা কণা বিকিরণ করে, সেহেতু আমরা বিভিন্ন আমাদের শরীরে বাইরে থেকে দেখা সম্ভব না, ঠিক আছে? আমরা এটা বিভিন্ন কি ডায়াগনস্টিক সেন্টারে কি করি?
আমরা ওখানে বিভিন্ন আইসোটোপ ব্যবহার করে কিন্তু রোগ নির্ণয় করা হয়, অর্থাৎ শরীরের ভেতরে কোনো রোগ আছে নাকি তা নির্ণয়ের ক্ষেত্রে কি ব্যবহার করে, বিভিন্ন ধরনের আইসোটোপ আইসোটোপ ব্যবহার করে। যেমন কোনো ক্ষুদ্র রক্তনালী ক্ষতিগ্রস্ত হলে তা কে নির্ণয় করে দেখাবে আমাদেরকে, আইসোটোপ। আমরা যখন আমাদের ক্ষুদ্র নালিকা দেখা, সেটা কি কোনো একটা যন্ত্রের সাহায্যেও দেখা সম্ভব নয়, সেক্ষেত্রে কি করা হয়, আইসোটোপ পাঠানো হয়। ওই ক্ষুদ্র রক্তনালী ক্ষতিগ্রস্ত হলে কোনো কারণে সেই রক্তের মাধ্যমে আইসোটোপ পাঠিয়ে কিন্তু তাকে শনাক্ত করা হয়। একইভাবে যে ক্যান্সার আক্রান্ত রোগী রয়েছে, কারণ ওখানে ক্যান্সার আক্রান্ত হওয়া মানে কি, এখানে কোষের অস্বাভাবিক বৃদ্ধি হয়। ক্যান্সার রোগ কি কারণে হয়ে থাকে, কোষের অস্বাভাবিক বৃদ্ধির কারণে। বা কোষ যদি কোনো কারণে আক্রান্ত হয়ে থাকে, ইফেক্টেড হয়, সেক্ষেত্রে ওখানে ক্যান্সার রোগের সৃষ্টি হয় বা ক্যান্সার রোগ বাসা বাঁধে। সেক্ষেত্রে ক্যান্সার আক্রান্ত রোগীর কোনো কোষ ক্যান্সার আক্রান্ত হলে সেই ক্ষেত্রেও কিন্তু আইসোটোপ পাঠিয়ে নির্ণয় করা হয়, অর্থাৎ শরীরের কোন জায়গায় বা কোন কোষটা আক্রান্ত হয়েছে বা ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটা আইসোটোপের মাধ্যমে নির্ণয় করা হয়। ক্যান্সার আক্রান্ত কোষ ধ্বংস করা যায় কিসের মাধ্যমে, এটা আরেকটু ভালো ফলাফল হলো আইসোটোপের যে তেজস্ক্রিয় রশ্মি বিকিরণ হয় বললাম, সেটার মাধ্যমে কিন্তু ক্যান্সার আক্রান্ত কোষটা কি করা যায়, ধ্বংস করা যায়। এছাড়াও তেজস্ক্রিয় রশ্মি ব্যবহার করে ডাক্তারি যন্ত্রপাতিকে জীবাণুমুক্ত করা হয়। তেজস্ক্রিয় রশ্মি আরেকটি কাজে ব্যবহার করা হয়, ডাক্তারের যে যন্ত্রপাতিগুলো তাদের বিভিন্ন অপারেশনে বলো রোগী দেখার ক্ষেত্রে ব্যবহার করে, সেগুলো জীবাণুমুক্ত করার জন্য কি ব্যবহার করা হয়, তেজস্ক্রিয় রশ্মি ব্যবহার করা হয়। আমরা বুঝেছি চিকিৎসা ক্ষেত্রে তেজস্ক্রিয় রশ্মি কি ব্যবহার করা হয় বা আইসোটোপের ব্যবহার। দেখি বলো, আমাকে একজন বলো কি বললাম। বিভিন্ন রোগ নির্ণয় ও নির্মাণে আইসোটোপে ব্যবহার করা হয়। কোনো ক্ষুদ্র রক্তনালী ক্ষতিগ্রস্ত হলে রক্তের মাধ্যমে আইসোটোপ পাঠিয়ে তা শনাক্ত করা যায়। এভাবে ক্যান্সার আক্রান্ত রোগী কোনো কোষ ক্যান্সার আক্রান্ত তা আইসোটোপ দিয়ে নির্মাণ করা যায়। আবার ক্যান্সার আক্রান্ত কোষ ধ্বংস করা যায় আইসোটোপ তেজস্ক্রিয় বিকিরণ ব্যবহার করে। এছাড়া তেজস্ক্রিয় রশ্মি ব্যবহার করে ডাক্তার যন্ত্রপাতি জীবাণুমুক্ত করা হয়। আমি বলবো তেজস্ক্রিয় রশ্মি বা আইসোটোপের চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার, সকলে শুনতে পেরেছ। এরপর আমরা জানবো সেটা হলো কৃষিক্ষেত্রে। কৃষিক্ষেত্রে কিভাবে তেজস্ক্রিয় রশ্মিটা ব্যবহার করা হয় বা কোন ভালো ফলাফলটা এক্ষেত্রে পাওয়া যায়। কৃষিক্ষেত্রে পতঙ্গ নিয়ন্ত্রণ, আমরা জানি যে কোনো উদ্ভিদকে সহজে কীট পতঙ্গরা আক্রমণ করে থাকে। এই পতঙ্গটা নিয়ন্ত্রণের জন্য, মানে এটা যেন আক্রমণ করতে না পারে কোনো পতঙ্গ, সেক্ষেত্রে আইসোটোপে তেজস্ক্রিয় রশ্মিগুলো ব্যবহার করা হয়। কৃষিক্ষেত্রে পতঙ্গ নিরাময়ে কি ব্যবহার করা হয়, আইসোটোপের তেজস্ক্রিয় রশ্মি ব্যবহার করা হয়। এছাড়াও কোন সার কি পরিমাণে ব্যবহার করতে হবে, আমরা জানি গাছের বৃদ্ধির জন্য কি দরকার, সার প্রয়োজন হয়। এখন কতটুকু পরিমাণে সারটা দিতে হবে সেটার ক্ষেত্রে আমাদেরকে সাহায্য করে থাকে কে, আইসোটোপ। অর্থাৎ তেজস্ক্রিয় আইসোটোপের সাহায্যে জানা যায় কৃষিক্ষেত্রে কতটুকু সার প্রয়োগ করতে হবে, মানে ওই উদ্ভিদের জন্য কতটুকু সার প্রয়োজন, সেটা আমরা তেজস্ক্রিয় আইসোটোপ থেকে ব্যবহার করে জানতে পারি। ঠিক আছে। এরপরে আরেকটা যেটা আছে সেটা হলো খাদ্যদ্রব্য সংরক্ষণে। খাদ্যদ্রব্য সংরক্ষণে কি ব্যবহার করা হয়, তেজস্ক্রিয় আইসোটোপ। যেমন আমরা জানি কোনো একটা খাবার দীর্ঘদিন থাকলে সেটাতে কিসের আক্রমণ করে, ব্যাকটেরিয়া সহজে। কোনো একটা জিনিস যদি দীর্ঘদিন রাখা হয় সেক্ষেত্রে ব্যাকটেরিয়া আক্রমণ করে থাকে। ব্যাকটেরিয়া আক্রমণ করে সেই জিনিসটাকে পচনে সাহায্য করে, ব্যাকটেরিয়াটা খাদ্যের পচনে সাহায্য করে। এক্ষেত্রে কিভাবে আমরা ব্যাকটেরিয়াটাকে রোধ করে খাবারটা সংরক্ষণ করব, সেক্ষেত্রে সাহায্য করে কে, তেজস্ক্রিয় আইসোটোপ। তাই তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করে আমরা দ্রব্য যেগুলোকে আমরা কি করতে চাই, দীর্ঘদিন ভালো রাখতে চাই বা জীবাণুমুক্ত রাখতে চাই, সেক্ষেত্রে তেজস্ক্রিয় আইসোটোপটি ব্যবহার করা হয়। বুঝতে পেরেছ? তাহলে যখন এখানে রশ্মিটা ব্যবহার করা হয়, এক্ষেত্রে খাদ্যদ্রব্য সংরক্ষণে গামা রশ্মিটা ব্যবহার করা হয়। খেয়াল রাখবে আইসোটোপের ক্ষেত্রে বিভিন্ন ধরনের রশ্মি ব্যবহার করা হয়, সেগুলো হলো আলফা, বিটা, গামা। কি বললাম,
আলফা বিটা গামা এগুলো হলো তেজস্ক্রিয় আইসোটোপের বিভিন্ন যে রশ্মিগুলো এখানে নির্গত হয় সেগুলোকে বিজ্ঞানীরা বিভিন্ন নামকরণ করেছেন। এগুলো হলো আলফা বিটা গামা। খাদ্য গামা। সংরক্ষণের ক্ষেত্রে গামা তেজস্ক্রিয় রশ্মিটা ব্যবহার করা হয়। গামা তেজস্ক্রিয় রশ্মিটা যখন কোনো একটা খাবারে কি হয় ক্লাস করতেছি হয় তখন ওখানে ব্যাকটেরিয়া যদি আক্রমণ করে সেই ব্যাকটেরিয়াকে ধ্বংস করে কে? গামা রশ্মি, অর্থাৎ তেজস্ক্রিয় রশ্মি গামা রশ্মিটা এক্ষেত্রে ওই ব্যাকটেরিয়াকে আক্রমণ করতে, খাদ্যদ্রব্য আক্রমণ করতে পচন থেকে সেটা রক্ষা করে। তাহলে বোঝা গেছে যে কোনো খাদ্যকে জীবাণুমুক্ত রাখতে সাহায্য করে কে? তেজস্ক্রিয় রশ্মি ব্যবহার করে। তেজস্ক্রিয় তবে রশ্মি। এক্ষেত্রে খাদ্যদ্রব্যে গামা রশ্মিটাই বেশি ইফেক্টিভ কাজ ব্যবহার করে। করা হয়। ঠিক আছে, এরপর আরেকটা ব্যবহার রয়েছে সেটা হলো ভূতাত্ত্বিক বৈজ্ঞানিক গবেষণা। বিজ্ঞানীরা যে বিভিন্ন গবেষণা করে থাকেন, ঠিক আছে, মানে কোথায় কোনটা Yes, ভালো ma'am. হবে, কোনটা স্থায়ী হবে অস্থায়ী হবে সেই বিষয়টা যে আলোচনা করে থাকে ভূতাত্ত্বিক বৈজ্ঞানিকরা, ওটার গবেষণার কাজে তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হয়। যেমন কোনো দেশে কয়েক কোটি বছরের পুরানো ফসিল পাওয়া যায়। ফসিল কত বছরের, মানে কোনো একটা কি কোনো কিছু পাওয়া গেলে এটাকে বলা হয় ফসিল। তাহলে ওই জিনিসগুলো কতটুকু কত বছরের পুরানো সেটা আমরা জানতে পারবো কি ব্যবহার করে? তেজস্ক্রিয় আইসোটোপ আইসোটোপ ব্যবহার করে ভূতাত্ত্বিক বিজ্ঞানীরা কি করে থাকেন? ওই বিষয়টা কত, জিনিসটা কত বছরের পুরানো সেটা ব্যবহার করে থাকে। ঠিক আছে, তেজস্ক্রিয় আইসোটোপ Yes, ব্যবহার করে কিন্তু ফসিলটা কত বছরের পুরানো সেটা জানা যায়। তাহলে ওদের গবেষণার কাজে জিনিসটা হয়তো ওদের বিভিন্ন গবেষণায় ওরা ব্যবহার করবে, কিন্তু যেহেতু পাই সেটা ভূতাত্ত্বিকভাবে মাটি থেকে সংগ্রহ করে, তাহলে এটা তো অবশ্যই জানতে হবে এই জিনিসটা কত বছরের পুরানো। যদি তারা জানতে পারে এটা এত বছরের পুরানো, সেই বিষয়ে সেভাবে তারা সেটা কি করতে পারবে? ওটা নিয়ে গবেষণা করতে পারবে। করতে পারবে। ঠিক আছে, তাহলে আমরা তেজস্ক্রিয় আইসোটোপের কয়টা ব্যবহার জানলাম এখানে? 4টি। চারটি। কি কি বলো একটু? চিকিৎসা ক্ষেত্রে, কৃষি কৃষি ক্ষেত্রে, ক্ষেত্রে, খাদ্যদ্রব্য কৃষি ক্ষেত্রে, সংরক্ষণে, খাদ্যদ্রব্য রক্ষণে, ভূতাত্ত্বিক ভূতাত্ত্বিক বৈজ্ঞানিক বৈজ্ঞানিক গবেষণা কাজে। গবেষণা কাজে। হ্যাঁ, বৈজ্ঞানিক গবেষণা কাজে। চিকিৎসা ক্ষেত্রে তো বলা হয়েছে। এরপর দেখি একজন বলো কৃষি ক্ষেত্রে ব্যবহার। আমি বলি হ্যাঁ বলো। কৃষিক্ষেত্রে পতঙ্গ নিয়ন্ত্রণে আইসোটোপের তেজস্ক্রিয় রশ্মি ব্যবহার করা হয়। এছাড়া কখন কোন সার কি পরিমাণ ব্যবহার করতে হবে তা জানতে তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হয়। হ্যাঁ, বাকি শুনতে পেয়েছো? এরপর দেখি আরেকজনে বলো খাদ্যদ্রব্য সংরক্ষণে তেজস্ক্রিয় আইসোটোপ এর আমি বলি আমি বলি, হ্যাঁ বলো। ব্যাকটেরিয়া সহ অনেক জীবাণু তেজস্ক্রিয় রশ্মিতে মারা যায়, তাই তেজস্ক্রিয় রশ্মি ব্যবহার করে খাদ্যদ্রব্য বা ফলমূলকে জীবাণুমুক্ত করে রক্ষণ করা হয়। সংরক্ষণ। ম্যাম আমি বললি ঠিক আছে, তাহলে ব্যাকটেরিয়াকে মারার ক্ষেত্রে তেজস্ক্রিয় আইসোটোপে গামা রশ্মি বা বিভিন্ন ধরনের তেজস্ক্রিয় রশ্মি ব্যবহার করা হয়। দেখি রায়হান বলো বৈজ্ঞানিক কাজে ভূতাত্ত্বিক। ভূতাত্ত্বিক বৈজ্ঞানিক গবেষণা কাজে তোমরা অনেক সময় খবরে শুনে থাকো যে কোনো দেশে কয়েক কয়েক কোটি বছরের পুরনো ফসিল পাওয়া গেছে। কিভাবে বিজ্ঞানীরা জানেন যে ফসিলটি কত বছরের? এটি জানা যায় আইসোটোপের ক্ষয় থেকে। কোনো ফসিলে স্থায়ী ও অস্থায়ী আইসোটোপের অনুপাত থেকে বোঝা যায় ফসিলটি কত বছরের পুরনো। হ্যাঁ, তাহলে কোনো ফসিলে স্থায়ী, স্থায়ী মানে যে আইসোটোপটা দীর্ঘদিন ধরে থাকে, কোনো পরিবর্তন হয় না, সেটা হলো স্থায়ী আইসোটোপ। আর যেটা পরিবর্তন হবে, অর্থাৎ যেটার ভর সংখ্যাটা পরিবর্তন হতে পারে, ওটা হলো অস্থায়ী আইসোটোপ। ওদের অনুপাত থেকে বের করে কিন্তু আমরা ফসিলটা কত বছরের পুরানো সেটা জানতে পারি। ঠিক আছে, তাহলে আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম সেটা কি ছিল? পারমাণবিক সংখ্যা সম্পর্কে, ভর সংখ্যা, এরপরে জেনেছি আইসোটোপ সম্পর্কে। ঠিক আছে, তাহলে আজকে তোমাদের হোমওয়ার্ক হবে আইসোটোপের ধর্ম ও ব্যবহার। তোমাদের হোমওয়ার্ক কি? আইসোটোপ ধর্ম ও ব্যবহার। আইসোটোপের ধর্ম ও ব্যবহার। ব্যবহার। তাহলে আজকে ক্লাস এখানেই সমাপ্ত করলাম। আগামী দিনে আমরা নতুন একটা বিষয় নিয়ে আলোচনা করব। ঠিক আছে, ইয়েস মিস। ওকে, তাহলে সকলে ভালো সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম মিস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।